শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, আমি শাওন দত্ত। এমপি আনার কিলিং মিশনে অংশ নেওয়া 7 জনকে গ্রেপ্তার দাবি করলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান হারুনুর রশিদ। হত্যাকারীদের তৎপরতা দেখে আনার রুম থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফয়সালি তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বলে জানান হারুনুর রশিদ। পরে হত্যার পর এমপি আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পৈশাচিক দায়িত্ব পালন করে ফয়সাল ও মোস্তাফিজ। এদিকে গ্রেপ্তারকৃত ফয়সাল ও মোস্তাফিজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আনোয়ার বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজিদ, তার হাতে ছিল ক্লোরোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে। পুলিশের বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ সামনে আসছে। মাত্র কয়েক বছরে বরিশালের উজিরপুরে বিপুল সম্পদ গড়েছেন জামিল। রাজধানীতেও আছে তার 2টি ফ্ল্যাট। এরই মধ্যে ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে। গ্রামের বাড়ি হাবিবপুরে গড়ে তুলেছেন গরুর বিশাল খামার। নিজ জমিতেই বসিয়েছেন গরুর হাট। সপ্তাহে 2 দিন হাট বসে। বিক্রি হওয়া প্রতি গরু থেকে জামিলের নামে খাজনা নেওয়া হয়। রক্ষকরাই যখন ভক্ষক হয়ে দুর্নীতি করে গড়ছেন সম্পদের পাহাড়, তখন টিআইবি বলছে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জনে এত কিছু করা অসম্ভব। দুর্নীতিকেই সিস্টেমের অংশ বানিয়ে ফেলেছেন এমন কর্মকর্তারা। আমাদেরও জায়গা ছিল, আমরাও তাদের কাছে বিক্রি করছি। কিছু হিন্দু ছিল। ডিআইজি জামিল স্যারের নামে চলে গরুর খামারটা। অ্যাসোসিয়েশন যে স্টেটমেন্ট দিল, সেটা কেন? এটা এই কারণে যে তারা নিজেরাও ভাবছেন তাহলে তো আমাদেরও একই অবস্থা হবে। কেন ভাবতে যাবেন? তারা যদি সৎ হয়ে থাকেন, তারা যদি অনিয়ম না করে থাকেন, যেটা তারা দাবি করছেন, তাহলে তথ্য প্রকাশে অসুবিধা কোথায় তাদের? আচ্ছা যাও না, শুনতেছি। $15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাদেক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা। সকাল 10টায় অভিযান শুরু হবার কথা থাকলেও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদের নেতৃত্বে অভিযান শুরু হয় বেলা 12টার দিকে। এ সময় সেখান থেকে আলোচিত 15 লাখ টাকার সেই ছাগলটিও সরিয়ে নেওয়া হয়। এছাড়াও সাদেক এগ্রোর পাশে খাল দখল করে গড়ে তোলা আওয়ামী লীগ নেতার অফিসও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। সকালে অভিযান শুরুর আগে খাল ও সড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাখা অস্থায়ী কিছু স্থাপনা সরিয়ে নেয় সাদেক এগ্রো। খাল দখল করে নিম্ন আয়ের যেসব মানুষ স্থাপনা করেছিল, তারা অভিযান শুরুর আগে সব সরিয়ে নেয়। খালের পার্শ্ববর্তী যে ভবন করার, ওনার যে এখানে কি রাজস্ব থেকে অনুমোদন দিয়েছে কিনা, এটি হচ্ছে দেখার বিষয়। এই ভবন ওনার 4% জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। গা ঢাকা দেওয়ার 14 দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি। 2টি প্রস্তুতি সভায় অংশ নেন নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান। সাথে নিয়ে যান কর্মী সমর্থকদের, তবে গণমাধ্যমে কোনো কথাই বলেননি তিনি। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে যুক্ত হন। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তিনি। আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন উপজেলা চেয়ারম্যান। এরপরই যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মতিউরের স্ত্রী।
কেতাবি শিক্ষার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে এমন শিক্ষাক্রম নিয়েই কাজ করছে সরকার, এমনটা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, প্রাথমিক শিক্ষা 2 বছরের করতে চলছে পরিকল্পনা। সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আগামী প্রজন্মকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সৃজনশীল চর্চার উপর জোর দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 56 জনের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। প্রি প্রাইমারি আমরা চালু করি, আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। মোট 21টি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা আছে দলটির। বেলা 11টা নাগাদ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয় দলটি। বিশ্লেষণে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় ব্যয় দুটোই বৃদ্ধি পেয়েছে। 2023 সালে দলটির ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা। একই বছর আয় হয়েছে 27,14,45,000 টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা। 27,14,35,000 টাকা আয়, আর ব্যয় হলো গত বছর 9,87,36,000 টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে, এই বছর শুরুতে 73,27,54,000 টাকা। গত বছর উদ্বৃত্ত হলো 17,27,09,000 টাকা। 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র, বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এমন মন্তব্য করেছেন দলের মহাসচিব। দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন, জনগণকে বোকা বানিয়ে ভারতের কাছে বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে সরকার। বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এলে স্বাগত জানাবে বিএনপি। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জুনের সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান নেতারা। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আগামী বোর্ড মিটিংয়ে আমি এটা খুব ভালোভাবে উপস্থাপন করব। যদি বিনা চিকিৎসায় মারা যায়, ইউনাইটেড হসপিটালের কোন ডাক্তারের কাছে চিকিৎসার পরামর্শ নিতে পারে। এটি আমার নিন্দা, এটি আমার প্রতিবাদ। এটা কারেক্টটা খেলা, অর্থাৎ আরও বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সে 10 বছর করেছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে বাংলাদেশি কেউ যেন আক্রান্ত না হয় সেই বিষয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি মহাপরিচালক। বাহিনীর 101তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বান্দরবানের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলমান আছে বলেও জানান বিজেপি প্রধান। এবার 36 জন নারী ও 520 জন পুরুষ সহ মোট 556 জন নতুন করে বাহিনীতে যুক্ত হয়েছেন। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী 30 জুন এইচএসসি পরীক্ষা সামনে রেখে 30টির বেশি কুইক রেসপন্স টিম গঠন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান। জানান, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারে সেজন্য রুট ভিত্তিক আলাদাভাবে ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। তবে যানজটের বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের হাতে সময় নিয়েই বাসা থেকে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন করার জন্য বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, এজন্য প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের যে রুট, প্রত্যেকটা রুটে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যাপারে সর্বোত্তক আমাদের প্রয়াস থাকবে।
ক্যাশ মেমোয় মূল্য উল্লেখ না করে বিক্রি ও SMS এর মাধ্যমে ডিমের বাজার দর নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ীরা। এই অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির পরিচালক জানান, ডিমের বাজারে অস্থিরতা তৈরির দায়ে বুধবারও আমানত এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়েছিল। ভোক্তা অধিকার জানায়, ডিমের দাম স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে অভিযান। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। এবং এই একই কারণে এই যে ডিমগুলো বিক্রি হচ্ছে পাইকারি রেটে, এইখানে এই ডিমটা খুচরা পর্যায়ে যখন যাচ্ছে তখন আমরা দেখলাম যে 4 থেকে 5 টাকা করে প্রতি ডিমের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে। এদিকে দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী ডিমের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজুল্লাহ। এ সময় বেশি দামে ডিম বিক্রি, ক্রয় বিক্রয় রসিদ না রাখায় 3টি প্রতিষ্ঠানকে 55,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করা হয়েছে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে। কোরবানি ঈদের পর থেকে মহানগরের ডিমের বাজারে অস্থিরতা দেখা দেয়। খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ডজন প্রতি 160 টাকায়। ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে মাঠে নামে ভোক্তা অধিকার। ক্রয় বিক্রয়ের ভাউচার মেনটেন করতে হবে। সাধারণত যে প্রফিট উনি করেন এবং আইন অনুযায়ী সেই প্রফিটই ওনাকে করতে হবে, আর উনি কোনোভাবেই মূল্য তালিকা কারচুপি করতে পারবে না। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিস্ফোরণে আহত অন্তত 17 ইসরায়েলি সেনা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা ঘটিয়েছে এই বিস্ফোরণ। জেনিনে অভিযানের নামে তাণ্ডব চালানোর সময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তেল আবিবের সেনারা। গত 3 দিন যাবৎ চলছে জোরালো অভিযান। বুলডোজার, ড্রোন ও হেলিকপ্টার দিয়ে চলছে আগ্রাসন। পশ্চিম তীরে জুড়ে 3 দিনে অন্তত 113টি অভিযান চালানো হয়, যাতে 80-র বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আহত হয়েছে অনেকে, গুড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি। ঘুমন্ত এক বৃদ্ধ নারীর উপর লেলিয়ে দেওয়া হয় কুকুর। সামনে এলো ইসরায়েলি বর্বরতার আরও একটি নজির। গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েক সপ্তাহ আগে এই ঘটনা ঘটে, যার ভিডিও সংগ্রহ করেছে গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের হুমকির পরও নিজের বাড়ি ছাড়তে রাজি হননি 66 বছরের দাওলাত আল তানানি। সেই কারণেই হামলা চালানো হয় তার বাড়িতে। তার উপর লেলিয়ে দেওয়া হয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ভয়ে চিৎকার করার আওয়াজ শোনা যায় ভিডিওতে। হামলায় গুরুতর আহত হন তিনি। কুকুরের মাথায় লাগানো ক্যামেরায় ধারণ করা হয় দৃশ্যটি। আল জাজিরায় সংবাদ প্রচারের পর আলোড়ন তোলে এই ঘটনা। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এটি ইসরায়েলি সেনাবাহিনীর বহু পুরনো চর্চা। আমাকে জোর করে বাড়ি থেকে বের করতে চেয়েছিল। বাড়ি ছাড়তে রাজি হইনি। ইসরায়েলিরা আমার উপর কুকুর লেলিয়ে দিল। আমি ঘুমিয়েছিলাম তখন। আমাকে কামড়ে দরজার দিকে টেনে নিতে থাকে সেটি। হাতে গুরুতর জখম হয়েছে। এখানে হাসপাতাল নেই, চিকিৎসার কোনো সুযোগ নেই। My hand is still untreated. ইসরায়েলি বর্বরতায় আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 60 ফিলিস্তিনি, আহত প্রায় 150। উপত্যকার জনবহুল এলাকাগুলো লক্ষ্য করেই চলছে হামলা। বিমান থেকে গোলাবর্ষণের পাশাপাশি চলছে পদাতিক সেনাদের অভিযান। উত্তর গাজার বিভিন্ন অংশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। বেত লাহিয়ার কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরেও চলছে হামলা। মূল টার্গেট আল আলামি এলাকা। নুসেইরাত শরণার্থী শিবিরেও আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাদ যায়নি দক্ষিণাঞ্চলও। খান ইউনিসের একটি স্কুলে 6 দফা হামলা চালিয়েছে সেনারা। রাফায় পালাক্রমে গুড়িয়ে দেওয়া হচ্ছে সব বাড়িঘর। পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই 2 কিস্তি বাবদ 314,84,963 টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 32,605,50,00,000 টাকা। এই নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। স্বপ্নের এই সেতু নির্মাণে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়।
যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আলোচনার মাধ্যমে তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার। দুপুরে মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, বিএনপির মধ্যেই গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। এ সময় ভারত সফরের পর প্রধানমন্ত্রী চীন সফর প্রসঙ্গে কথা বলেন তিনি। বলেন, এটা ভারসাম্য রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ। জানান, চীন সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরালো হবে। তিস্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই প্রকল্পে ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্যই ভালো, তবে চীনও তিস্তা প্রকল্পে আগ্রহী। এ ব্যাপারে ব্রিটিশ সরকারের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা। কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। সে নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। বিরোধী দলকে দমাতে সরকার বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের বিভিন্ন আদালতে 5টি মামলায় হাজিরা প্রদান শেষে এসব কথা বলেন তিনি। বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটালেও কেউ হতাশ নয় উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাই বদ্ধপরিকর। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। একটা দেশের বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তার পরিণতি ভোগ করতেছি আমরা। যারা ভিন্ন মত ভিন্ন পথ পোষণ করে তাদেরকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে, এটাই ফলাফল। স্ক্রু ড্রাইভার ও বালতির হাতল দিয়ে প্রায় 1 মাস ধরে ফুটো করা হয়েছিল কারাগারের ইট সুরকির ছাদ। সেখান দিয়ে পালিয়ে যায় 4 কয়েদি। বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের পালানো এবং গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা 2টি কমিটি। এতদিনের পরিকল্পনায় কারাগারের ভেতরের কেউ জড়িত ছিল কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। দাবি উঠছে প্রায় 140 বছরের পুরনো কারাগারটি সংস্কারের। এরই মধ্যে সাময়িক বরখাস্ত 3 জন, এছাড়া 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কোনোভাবেই তাদের পলায়ন করার কিন্তু সুযোগ ছিল না, আপাতত কিন্তু এটাই ছিল। কিন্তু তারা যে অভিনব কৌশলটি নিয়েছে, যে ছাদটি ব্রিটিশ আমলের ছাদ, ইট সুরকির ছাদ, সেটিকে ছিদ্র করে পালিয়ে যাওয়া, এটি আসলে ধারণার বাইরে ছিল। বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা আগে ঘটেনি। প্রধানমন্ত্রী ভারতের স্বার্থে গোলামি চুক্তি করেছেন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ইসলামী আন্দোলন থানা প্রতিনিধি সম্মেলনে তিনি আরও বলেন, 7 জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার ভারতের পরামর্শে বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। আগামীকাল বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ এবং আগামী 5 জুলাই সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এই ঈদে কনকা হাইকোর নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে করা হয় এই বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা সড়ক এবং রেলপথ অবরোধ করেন, আগুন দেওয়া হয় বিভিন্ন স্থানে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অবিলম্বে আগাম নির্বাচন দেবারও দাবি জানানো হয়। প্রশাসনিক ব্যর্থতা এবং হামাসের হাতে বন্দী জিম্মিদের উদ্ধারে ব্যর্থতা সহ বিভিন্ন কারণে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন দেশটির সাধারণ মানুষ। গত 8.5 মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অন্তত 7,400 হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে 83% হামলাই চালিয়েছে ইসরায়েল। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যাচিভিং ডাটা প্রজেক্ট দিয়েছে এই তথ্য। তাদের তথ্য মতে গত বছরের 7 অক্টোবর থেকে 21 জুন পর্যন্ত লেবাননে 6,142টি হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা।
বেশিরভাগ হামলাই হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে, যাতে প্রাণ গেছে অন্তত 543 লেবানিজ নাগরিকের। জবাবে 1258টি পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সহ লেবাননের অন্যান্য সশস্ত্র সংগঠন। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে 21 ইসরায়েলি নাগরিকের। হিজবুল্লাহ ছাড়াও গাজায় আগ্রাসনের প্রতিবাদে আল ফজর ফোর্স, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সহ কয়েকটি সংগঠন ও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ড্রোন ছুটছে। ইসরায়েলের সাথে চলমান উত্তেজনায় লেবাননের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার দেশটির পার্লামেন্টে দেয়া ভাষণে মুসলিম বিশ্বকেও লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা। বলেন, পশ্চিমাদের সমর্থন নিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী, যা অঞ্চলটিতে ডেকে আনবে বিপর্যয়। নেতানিয়াহুর এই পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এরদোগান। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়েকজন মুসলিম নেতা রয়েছেন তাদের মধ্যে অন্যতম তুর্কি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা। এটি বোঝা যাচ্ছে যে গাজাকে পুড়িয়ে এখন লেবাননের দিকে নজর দিয়েছে ইসরায়েল। আমি স্পষ্ট করে বলতে চাই, পশ্চিমাদের সহায়তায় নেতানিয়াহু অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছে তা বিপর্যয় ডেকে আনবে। মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সবাইকে বলবো, লেবাননের জনগণের পাশে দাঁড়ান। আবারও আমন্ত্রণ, দেখছেন সব খবর। প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে আজও সংসদে সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হবার আহ্বান জানান। হঠাৎ করে দুর্নীতির খবর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, ব্যাংক খাতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদকেও ছাড়িয়ে যাবেন। দুর্নীতিবাজরা কিভাবে একের পর এক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এমন প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। তিনি বলেন, এতেই প্রমাণিত হয় দুর্নীতি হচ্ছে, এটা সত্য। সরকারি কর্মকর্তাদের অধপতনের একটা সীমা আছে বলে মন্তব্য করেন সংসদ সদস্য গোলাম সরোয়ার টিপু। বিসিএস তথ্য ক্যাডারের এক কর্মকর্তা চাকরি ছেড়ে নন ক্যাডারে সাব রেজিস্ট্রার পদে যোগ দেওয়া বিষয়ে সন্দেহ প্রকাশ করেন এই সংসদ সদস্য। বেনজির সাহেব বলেন, বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। এটা ষড়যন্ত্রের অংশ, কিন্তু তারপর এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে যে সত্য, তারা যেহেতু আইনকে ভয় পায় তার জন্য এটা প্রতীয়মান হয়। দেশে দুর্নীতির পরিমাণ আগের চেয়ে যথেষ্ট কমেছে দাবি করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, দুর্নীতির খোঁজ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দুর্নীতি উন্নয়ন বাধাগ্রস্ত করে। সাদেক এগ্রোর বিরুদ্ধে এতদিন পরে অভিযান কেন? প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যখন যেটা নজরে আসে তখন সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়। জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় আগের চেয়ে জলাবদ্ধতা অনেক কমেছে। যখন যেটা নজরে আসে তখন সেটা করা হয়। আমাদের এরকম বৈধ অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটা একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা প্রস্তুত দিতে হবে তার ব্যবস্থা। স্বামীর কাছে ঠিকমতো ভরণ পোষণ চাওয়ায় যেন কাল হলো গৃহবধূ মিম আক্তারের। এ নিয়ে কলহের জের ধরে বিয়ের মাত্র 6 মাসের মাথায় স্বামীর হাতে প্রাণ গেল তার। এই ঘটনা গাজীপুরের শ্রীপুরে। জামালপুর থেকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আলামিন হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। স্ত্রীকে হত্যার পর সবার সহানুভূতি পেতে মানসিক অত্যাচার সহ নানা কথা উল্লেখ করে একটি চিঠিও লিখে রেখে যায় আলামিন। মোহাম্মদ আলামিন সামর্থ্য থাকা সত্ত্বেও স্ত্রীর চাহিদা তো পূরণ করেনি এবং সে বিভিন্ন সময় স্ত্রীকে অমানসিক নির্যাতন চালাতেন। পূর্বের এই ঘটনাগুলো নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হতে থাকে। এক পর্যায়ে দড়ি দিয়ে স্ত্রীর গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা নিশ্চিত করে।
বরগুনার পাথরঘাটায় স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম করে ডাকাতির ঘটনা ঘটেছে। রাতে উপজেলার রায়হানপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আবুল বাশার ও তার স্ত্রী নাসিমা বেগমের ঘরে প্রবেশ করে 7-8 জন ডাকাত। হামলা চালিয়ে গুরুতর জখম করে বাশার ও নাসিমাকে। পরে স্টিলের আলমারি ভেঙে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও দলিলপত্র নিয়ে যায়। টের পেয়ে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। নাসিমার অবস্থা গুরুতর হয়, তাকে বরিশাল মেডিকেলে স্থানান্তর করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুল শিক্ষক সহ 5 জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। বুধবার রাতে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায় আধিপত্য নিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারি ও সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এরই জেরে রিপন গ্রুপের অনুসারীরা কল্পনা গ্রুপের সমর্থকদের উপর হামলা চালায়। তাতে 5 জন গুলিবিদ্ধ এবং আহত হন কয়েকজন। রিপন ও কল্পনা দুজনেই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। ক্যান্সার সার্জারি বিষয়ে নতুন জনশক্তি তৈরি করতে একটি অভিন্ন প্ল্যাটফর্ম সোসাইটি অব সার্জিক্যাল অঙ্কোলজি অব বাংলাদেশ যাত্রা শুরু করেছে। সকালে মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মিলনায়তনে বিশেষজ্ঞ ক্যান্সার সার্জনদের নিয়ে নতুন সংগঠনটির অভিষেক হয়। অনুষ্ঠানের পাশাপাশি দিনব্যাপী অনুষ্ঠিত হয় একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়ামও। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টাটা মেমোরিয়াল সেন্টার কলকাতার সিনিয়র কনসালটেন্ট ডাক্তার বিপ্রদাস রায়। প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার এম এ মজিদ। এছাড়াও দেশের ক্যান্সার এবং সার্জারি বিষয়ক সংগঠনগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। একদিনে ইউক্রেনের অন্তত 76টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এছাড়াও ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি 2টি রকেট। এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানায় বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনের বেশ কয়েকটি হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ট্যাঙ্ক, সাজোয়া যান সহ ধ্বংস করা হয়েছে দেশটির বিভিন্ন সামরিক সরঞ্জাম। এদিকে ইউক্রেন জানায় গত 24 ঘন্টায় ফ্রন্ট লাইনে অন্তত 99টি লড়াই হয়েছে শত্রুদের সাথে। সবচেয়ে বেশি লড়াই হয়েছে পোচোভস্ক ও খার্কিভে। এ সময় রুশ সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। মধ্যসাগরে মহড়া চালালো রাশিয়ার নৌবাহিনী। মিসাইল ক্রুজার দিয়ে চালানো হয় মহড়া। বৃহস্পতিবার এ তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে প্রকাশ করা হয় মহড়ার ভিডিও। দেশটির নৌবাহিনী জানায় মূলত মহড়ায় সি ড্রোনের হামলা প্রতিহতে নিজেদের সক্ষমতা যাচাই করা হয়েছে। এর আগে গত সপ্তাহে কিউবায় আটলান্টিক মহাসাগরে সাবমেরিন নিয়ে মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী। সমুদ্রে দেশটির এসব তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। করাচি সহ অনেক এলাকার তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াসের ঘর। প্রচণ্ড গরমের কারণে দেশটিতে বেড়েছে প্রাণহানি। পাকিস্তানের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ইথি জানায় গত 6 দিনে করাচিতে 568 জনের মরদেহ সংগ্রহ করেছে তারা, যার মধ্যে শুধু মঙ্গলবারই 141 জনের মরদেহ রাখা হয় মর্গে। প্রাণহানির সংখ্যা হঠাৎ এতটা বৃদ্ধির জন্য প্রচণ্ড গরমকেই দায়ী করা হচ্ছে। রবি থেকে বুধবার পর্যন্ত করাচির একটি হাসপাতালেই হিট স্ট্রোকের শিকার হয় ভর্তি হয়েছেন 250-র বেশি রোগী। একই পরিস্থিতি অন্য শহরগুলোতেও। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনীর নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল যায় ডিএমপি কার্যালয়ে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আনী জানান এই সমাবেশের বিষয়ে পুলিশ সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মূলত তিনি এখনও কারাবন্দী। তাই দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি। এরপর দেশের অন্যান্য মহানগর ও জেলা সদরেও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। হসপিটালে থাকলেও এখনো তিনি কারাগারে বন্দী, যার কারণে আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামী 29 জুন ঢাকা মহানগরে কর্মসূচি পালন করব। তার মুক্তির দাবিতে পুলিশের কাছে আমরা সহযোগিতা কামনা করেছি, তারা আমাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস বা হাত বাড়িয়েছে।
আরব আমিরাতের ট্যাক্সি সার্ভিসে প্রতি বছর 500 কর্মী নিয়োগ পেয়ে আসছে, এখন থেকে 2000 কর্মী যাবে। আরব আমিরাতের রাষ্ট্রদূত এবং দুবাই ট্যাক্সি কর্পোরেশনের সিইওর সাথে বৈঠকের পর এই তথ্য জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। জানান গেলবার দুবাই সফরকালে সেখানকার ব্যবসায়ীদের সাথে বৈঠক হয়, এর মধ্যে দুবাই ট্যাক্সি কর্পোরেশনও ছিল। এখন থেকে ট্যাক্সি সার্ভিসে প্রতি বছর অন্তত 2000 কর্মী নেবে। শুধু চালক নয়, বিভিন্ন সেক্টরে কর্মী পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশ থেকে তারা এখন ট্যাক্সি ড্রাইভার নিবে, মোটরসাইকেলিস্ট নিবে, আরও প্রফেশনাল, আরও বিভিন্ন সেক্টরে আমরা মানুষ পাঠানোর ব্যবস্থা করতেছি। ইনশাল্লাহ উইল ওয়ার্ক টুগেদার। শ্রম খাত সংস্কারে সহায়তা করতে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর এক হোটেলে প্রকল্পের উদ্বোধন করেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। আগামী 4 বছরে 24.7 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে শ্রম খাত সংস্কার প্রতিশ্রুতি বাস্তবায়নে সহায়তা করবে প্রকল্পটি। কর্মক্ষেত্রে শ্রমিক অধিকারের সুরক্ষা এবং টেকসই ও প্রতিযোগিতামূলক উদ্যোগ 2026 সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টিম ইউরোপ ইনিশিয়েটিভের আওতায় ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন। ভুতুড়ে ব্যাংক ঋণ নিয়ে বিপাকে পটুয়াখালীর বাউফলের অন্তত 12টি পরিবার। এই তালিকায় রয়েছেন মৃতরাও। স্বজনদের প্রশ্ন, স্বাধীনতার আগে যারা মারা গেছেন তারা 2014 সালে কৃষি ব্যাংক থেকে ঋণ নিলেন কিভাবে? নাম ঠিকানা মিল থাকলেও স্বাক্ষর ছবি আলাদা। তদন্তের পর ব্যবস্থার আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা এটিকে ভুতুড়ে লোন কাণ্ড বলে আখ্যা দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপক জানালেন, তদন্তের পরই বেরিয়ে আসবে রহস্য। 1984 সালের 11 ডিসেম্বর কৃষি ব্যাংকের কেশবপুর শাখার কার্যক্রম চালু হয়। খাইলাম না, ছুইলাম না, দেখলাম না, কিন্তু এই লোনগুলি হয়েছে 2014 সালে। তারা মারা গেছে 100 বছর আগে। এই 14 সালে কিভাবে তারা লোন করে? কিন্তু যে লোকের নামে লোন আনছে তারা আমার জন্মের আগেও মারা গেছে। আগো পোলা নাই, স্বামী নাই, এরা কিভাবে কি করতে পারে? এটা তো মাফ করা দরকারই, একান্ত দরকার। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত কমিটি তাদের তদন্ত শেষে রিপোর্ট করবে। রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে আম, ইলিশ মাছ ও রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে 400 কেজি হাড়ি ভাঙা আম, 50 কেজি ইলিশ মাছ, 50 কেজি রসগোল্লা পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো উপহার সামগ্রীগুলো স্থলবন্দরে শূন্য রেখায় আগরতলায় কর্মরত বাংলাদেশি সহকারী হাই কমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়। এর আগে 23 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 500 কেজি আনারস উপহার পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। সাতক্ষীরায় ঈদের আগে সরকারি চাল বিতরণ না করে লুকিয়ে রাখা হয়েছে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে। যমুনা টিভির হাতে ধরা পড়ে কথা পাল্টে ফেলেন চেয়ারম্যান। চৌকিদার বলছেন পরিষদে কোনো চাল নেই, ঈদের আগেই বিতরণ শেষ। চেয়ারম্যানেরও একই দাবি, সরকারি বিভিন্ন প্রকল্পের কার্ডে টাকা উত্তোলন ও সরকারি চাল বিতরণ না করার অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক জানালেও ব্যবস্থা নেননি তিনি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। খবরটি ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা করেন ইউপি চেয়ারম্যান। আমরা কেউ চাই ভাই যারা 30 কেজিরও পাই না, 10 কেজিরও পাই। এগুলো যারা বিলি করে তাদের করতে হবে, মানে কালকার চাল বাকি আছে কি বৃত্তান্ত সেগুলো আমরা পরে দিয়ে দিই। তো অনেক সময় চাল অনেকের থেকে যায়, তারপর সেই চাল নিয়ে চালগুলো আমরা দিয়ে দিই, তাই তো। যদি বিজিএফ এর চাল যথাসময়ে যথাযথভাবে বিতরণ না হয়ে থাকে, স্টকে থেকে থাকে, এটা থাকার কথা নয়, থাকার কোনো কারণও নেই, তো সেটা আমরা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। তীব্র গণবিক্ষোভের মুখে কর সংস্কার আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়া সরকার। বুধবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জাতির উদ্দেশ্যে দেন ভাষণ। বলেন, কেনিয়ার তরুণদের সাথে কথা বলেছেন তিনি। এরপরই কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সংস্কার বিলে স্বাক্ষর করবেন না বলেও জানান তিনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি প্রেসিডেন্টের
দ্বিতীয় ভাষণে। এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সম্প্রতি ঋণদাতাদের চাপে কর বৃদ্ধির পরিকল্পনা নেয় কেনিয়ার সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এরপরও মঙ্গলবার পার্লামেন্টে পাশ হয় বিলটি। ক্ষোভে ফেটে পড়ে জনতা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে পার্লামেন্টে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘাতে প্রাণ হারায় 22 জন। লাতিন দেশ বলিভিয়ায় অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়েছে সামরিক বাহিনীর একাংশ। বুধবার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে অভিযান চালায় বিদ্রোহী সেনারা। নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সোনিয়া। সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন, বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করতে চান তিনি। রাজধানী লাপাজের গুরুত্বপূর্ণ এলাকা মুরিলো স্কয়ারে সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনারা। ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে তারা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজপথে নেমে আসে প্রেসিডেন্টের সমর্থকরাও। আটক করা হয় সেনাপ্রধানকে। বরখাস্ত হন পদ থেকে। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসে উইলসন সানচেজকে। তার আহ্বানে ব্যারাকে ফিরে যায় বিদ্রোহী সেনারা। টেলিভিশনে দেয়া বক্তব্যে অভ্যুত্থান চেষ্টার নিন্দা জানান প্রেসিডেন্ট। আর এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।